বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে ফেলুদা, ব্যোমকেশ বক্সী কিংবা কিরিটি রায়ের জন্মের বহু আগেই ছিলেন এক বাস্তব গোয়েন্দা, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। 1911 সাল পর্যন্ত তিনি কলকাতা পুলিশের দারোগা হিসাবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনের নানা চাঞ্চল্যকর অপরাধ তদন্তের অভিজ্ঞতা তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেন দারোগার দপ্তর নামে একটি পত্রিকায়। সেই লেখাগুলোর অন্যতম আলোচিত চরিত্র ছিলেন ত্রৈলোক্য তারিণী, যাকে ইতিহাসবিদদের অনেকেই ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার এবং বিশ্বের প্রথম দিকের নথিভুক্ত নারী সিরিয়াল কিলারদের একজন বলে মনে করেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ত্রৈলোক্য তারিণীর জন্ম উত্তরবঙ্গের কোনো এলাকায়। প্রিয়নাথের লেখায় তার প্রথম পরিচয় পাওয়া যায় পাহাড়ি মেয়ে নামে। যদিও পুরো ঘটনাই কলকাতাকে কেন্দ্র করে। কিশোরী বয়সে গ্রামের এক বৃদ্ধা নারী, যিনি আসলে সোনাগাছির জন্য মেয়েদের সংগ্রহ করতেন, ত্রৈলোক্যকে এক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবকটি তাকে কলকাতায় এনে সোনাগাছিতে বিক্রি করে দেয়। সেখান থেকেই যৌনপল্লীর জীবনে প্রবেশ করেন ত্রৈলোক্য। কিছু বছর পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আয় কমতে শুরু করে। এ সময় তার ঘনিষ্ঠ হন কালীবাবু নামে এক ব্যক্তি। কালীবাবুর স্ত্রী মারা গিয়েছিলেন এবং তার ছোট ছেলে হরি ছিল। ত্রৈলোক্য হরিকে নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করেন। তবে সংসার চালাতে অর্থের প্রয়োজন ছিল। তখনই তারা অপরাধের পথে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন। প্রথমে তারা ধনী পরিবারের তরুণদের টার্গেট করতেন। নানা প্রলোভনে তাদের ত্রৈলোক্যের ঘরে নিয়ে গিয়ে মদের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য বা চূড়ার ছাই মিশিয়ে খাওয়ানো হতো। অচেতন হয়ে গেলে তাদের টাকা, সোনার চেইন, ঘড়ি, আংটি সহ সব মূল্যবান জিনিস লুট করে রাস্তায় ফেলে দেওয়া হতো। ভুক্তভোগীরা সামাজিক লজ্জার ভয়ে পুলিশের কাছে অভিযোগ করতেন না। তবে এক সময় বিষয়টি ছড়িয়ে পড়ায় এই প্রতারণা আর সফল হয়নি। এরপর তারা নতুন কৌশল নেয়। সে সময় ক্ষত্রিয় ব্রাহ্মণ সমাজে বিয়ের ক্ষেত্রে বরপক্ষ থেকে কোনো পক্ষকে অর্থ বা সম্পদ দেওয়ার একটি প্রচলন ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে সোনাগাছির এক তরুণীকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সাজিয়ে ভাড়া বাড়িতে ভুয়া পরিবার তৈরি করা হতো। গ্রামের পাত্রদের সেখানে এনে ধুমধাম করে বিয়ে দেওয়া হতো। বিয়ের পর কনে, তার ভুয়া মা এবং দলের আরেক সদস্য ট্রেনে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিতেন। মাঝপথে সুযোগ বুঝে তারা ট্রেন থেকে নেমে পালিয়ে যেতেন। কনের গায়ে থাকা সব গয়না এবং অন্যান্য সম্পদ নিয়ে তারা উধাও হয়ে যেতেন। কয়েকবার এই প্রতারণা সফল হলেও পরে মেয়েটির বয়স বেড়ে যাওয়ায় পরিকল্পনাটি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় শিশু ও কিশোরী অপহরণের ব্যবসা। কলকাতার বিভিন্ন এলাকা থেকে অল্প বয়সী মেয়েদের অপহরণ করে অন্যত্র বিক্রি অথবা বিয়ে দিয়ে অর্থ উপার্জন করত তারা। কয়েকটি অপহরণের ঘটনায় পুলিশ সক্রিয় হয়ে ওঠায় এই চক্র ভেঙে যায়। পরবর্তীতে পরিকল্পনা ছিল আরো ভয়ঙ্কর। উত্তর ভারত থেকে কলকাতায় আসা এক জমিদারকে সস্তায় গয়না কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কালীবাবু। অগ্রিম টাকা নিয়ে একটি গয়নার দোকানে অর্ডার দেওয়া হয়। দোকানের কর্মচারী গয়না পৌঁছে দিতে ভাড়া বাড়িতে এলে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ মেঝের টাইলস তুলে নিচে পুঁতে রাখা হয়। তদন্তে পুলিশ কালীবাবুর বিরুদ্ধে প্রমাণ পায় এবং তার ফাঁসি হয়। কিন্তু ত্রৈলোক্যের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকায় তিনি খালাস পেয়ে যান। কালীবাবুর মৃত্যুর পর ত্রৈলোক্যের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। নিজের গয়না বিক্রি করেও সংসার চালানো সম্ভব হচ্ছিল না। তখন তিনি আবার সোনাগাছিতে ফিরে যান। সেখানে বয়সী ও আর্থিক সংকটে থাকা যৌনকর্মীদের লক্ষ্যবস্তু বানান। ত্রৈলোক্য তাদের বিশ্বাস করাতেন যে বাগমারির কাছে একটি পরিত্যক্ত বাগান বাড়িতে এক অলৌকিক সাধু থাকেন, যিনি সোনার গয়না দ্বিগুণ করে দিতে পারেন। লোভে পড়ে নারীরা গয়না নিয়ে তার সঙ্গে যেতেন। সেখানে পৌঁছে ত্রৈলোক্য বলতেন সাধুর সঙ্গে দেখা করার আগে পুকুরে স্নান করতে হবে। নারীটি পানিতে নামলেই তাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে হত্যা করতেন। এরপর গয়নাগুলো নিয়ে পালিয়ে যেতেন। এভাবে 3 থেকে 4 জন নারীকে হত্যা করার অভিযোগ রয়েছে।
করে। একবার এক নারীকে একইভাবে হত্যার চেষ্টা করলেও তিনি প্রাণে বেঁচে যান। চিৎকার শুনে পুলিশ আসে এবং ত্রৈলোক্যকে আটকও করে, কিন্তু কথার জাদুতে তিনি দায় এড়িয়ে যেতে সক্ষম হন। অভিযোগকারী নারী হাল না ছেড়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে তদন্তের দায়িত্ব যায় দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের হাতে। প্রিয়নাথ বুঝতে পারেন ত্রৈলোক্য অত্যন্ত ধূর্ত এবং তাকে দোষী প্রমাণ করা সহজ হবে না। এদিকে ত্রৈলোক্য তখন পাঁচু ধোপানির গলিতে বাস করতেন। একই বাড়িতে থাকতেন রাজকুমারী নামে এক তরুণী, যার বেশ কিছু ধনীবাবু ছিল এবং তাদের দেওয়া অনেক সোনার গয়না ছিল। গয়নাগুলো দখল করতে ত্রৈলোক্য প্রথমে রাজকুমারীর খাবারে ধুতরার বীজ মিশিয়ে দেন। তাতে কাজ না হওয়ায় তিনি গলা টিপে হত্যা করেন এবং সব গয়না নিয়ে নেন। 2-3 দিন পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রিয়নাথ। তদন্তে তিনি নিশ্চিত হন এই হত্যাকাণ্ড ত্রৈলোক্যের কাজ, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ ছিল না। তখন তিনি মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করেন। প্রিয়নাথ জানতেন কালীবাবুর ছেলে হরি ত্রৈলোক্যের সবচেয়ে বড় দুর্বলতা, তাই তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেন পুলিশ হরিকেই হত্যার দায়ে গ্রেফতার করছে। হরির হাতে হাত কড়া পরানো দেখে ত্রৈলোক্য ভেঙে পড়েন। তিনি আশঙ্কা করেন হরির ফাঁসি হতে পারে। তখনই তিনি নিজের মুখে হত্যার দায় স্বীকার করেন। এরপর ত্রৈলোক্যকে আদালতে হাজির করা হয়। এবার তিনি আর রক্ষা পাননি। আদালত তাকে দোষী সাব্যস্ত করে। 1884 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখায় উল্লেখ আছে, ফাঁসির আগের রাতে তিনি ত্রৈলোক্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একজন তদন্তকারী কর্মকর্তা হিসাবে ভয়ঙ্কর অপরাধীকে ধরার তৃপ্তি যেমন ছিল, তেমনি একজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে এই বিষয়টি তাকে মানসিকভাবেও নাড়া দিয়েছিল। লন্ডনের কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার হত্যাকাণ্ড শুরু করারও আগে ত্রৈলোক্য তারিণীর মামলা আদালতে বিচার হয়েছিল। সে কারণেই তাকে বিশ্বের প্রথম নথিভুক্ত নারী সিরিয়াল কিলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।